পৌরাণিক যুগে ঋষি এবং অসুরদের ঈশ্বরের আরাধনা করার গল্প আপনারা অনেক শুনেছেন। সেখানে তারা দেবতাদের কাছে অমর বর চায়, কিন্তু অমর অভিশাপ কি জিনিস? কেউ কি অমরত্বের অভিশাপ চায় কখনো? সুদূর পৌরাণিক ইতিহাসের কোন পাতায় লেখা আছে এমন ঘটনার কথা? প্রান্তিকবাবু একজন সাধারণ আয়ুর্বেদ প্র্যাকটিশনার, অর্থাৎ কবিরাজ। তার সাধারণ জীবনে ধূমকেতুর মতো হঠাৎ কিসের এমন আগমন হলো যা তার বিশ্বাসের ভিতটাকে নাড়িয়ে দিয়ে গেল? প্রান্তিকবাবুর সাথে সেই অমর অভিশাপেরই বা কি সংযোগ আছে? চলুন তাহলে আজ আপনাদের শোনাই লেখক অভিষেক দুবের কলমে অমর অভিশাপের এক অদ্ভুত রোমাঞ্চকর গল্প। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে পার্থ, অভিষেক, অভিক ও অভিষেক দুবে। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী অমর অভিশাপ। শুনতে থাকুন। অন্ধকার, আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ভেঙে সাইকেলের প্যাডেল করে মন্থর গতিতে এগিয়ে চলেছেন আয়ুর্বেদ ডাক্তার প্রান্তিক আচার্য। তার সাইকেলে লাগানো একটি ছোট্ট এলইডি ল্যাম্প, যার সাদা আলো তীক্ষ্ণ হলেও ছড়ায় না বড় একটা, কেবল সামনের হাত তিনেক পথকে অল্প একটু দৃশ্যায়মান করে তোলে। জঙ্গলে ঘেরা চারপাশ ঘুরঘুরটি অন্ধকার। দূরে, অনেক দূরে পাহাড়ের গায়ে গায়ে ঝিকমিক ঝিকমিক করছে কয়েক ঝাঁক জোনাকি। না, জোনাকি না, সোনপ্রয়াগ জনপদ। চারপাশ ঘন অন্ধকারের চাদরে ঢেকে থাকায় সেই দৃশ্য অপার্থিব সুন্দর দেখাচ্ছে। প্রান্তিকবাবুকে অবশ্য মাঝে মাঝে সাইকেল থেকে নেমে যেতে হচ্ছে চড়াইয়ের কারণে। হিমালয়ের তুষার স্নাত কড়া ঠান্ডা বাতাস বুকের হাড় পাঁজরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। বছর তিনেক হলো প্রান্তিকবাবু কলকাতা থেকে উত্তরাখণ্ডের পাহাড়ের কোলে ত্রিয়ুগী নামক একটি ছোট্ট গ্রামে এসেছেন। কলকাতায় তার আয়ুর্বেদের প্রসার তেমন একটা হচ্ছিল না। এ কথা তার এক সহপাঠী বন্ধু নিখিলেশ বহুগুণাকে বলাতে প্রস্তাবটা সেই দিয়েছিল। कोई नहीं भाई, तुम हमारे इधर आ जाओ, हम सेटल करवा देंगे। প্রান্তিকবাবু জানত উত্তরাখণ্ডের এই পুণ্যভূমি একোনিটাম হেট্রোফাইলাম, একুরাস ক্যালামাস, রডোডেন্ড্রন, অ্যাসপ্যারাগাস জিলানিকা, শ্বেত বজ্রমূল, চন্দ্রপ্রভামূল, পুনর্নভামূল, কর্কটক্রান্তিমূল প্রভৃতি দুর্লভ ঔষধিতে ভরা। একজন আয়ুর্বেদ প্র্যাকটিশনারের জন্য এই জায়গা স্বর্গ। তাই প্রস্তাবটা ফেলে দেয়নি। আজ ফিরতে একটু দেরি হয়ে গেছে তার। কারণটা আর কিছুই নাই, এক ব্যক্তির কাতর আবেদন। আজ যখন নিজের চেম্বার বন্ধ করে ফেলার জন্য প্রস্তুত হচ্ছেন, তখনই হন্তদন্ত হয়ে এসে সে ব্যক্তি বললেন, वैद्य जी चलिए चलिए जल्दी। ओ ओ माँ को কি হয়েছে তোমার মায়ের? ओ वो ना 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 नागराज। সর্বনাশ! নাগরাজ মানে রাজগোখর, কিংকোবরা। প্রান্তিকবাবু মুহূর্তের মধ্যেই চেম্বার খুলে নিজের পাটাতন খুলে একটা ছোট্ট কাচের আতরের বোতলের মতো দেখতে শিশি বের করে তার ওষুধের ব্যাগে ভরে ছুটল সে ব্যক্তির সাথে। যদিও তিনি জানেন যে এর কোনো গতি নেই, হয়তো মিনিট দশেকের মধ্যেই সব শেষ হয়ে যাবে, তবুও হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ 10 কিলোমিটারের মধ্যে কিছুই নেই। পৌঁছে দেখল ভিড় জমে গেছে ওখানে। মহিলা অচেতন হয়ে পড়ে আছে, বডি কোলাপস হতে শুরু করেছে। প্রান্তিকবাবু সঙ্গে সঙ্গে একটা লাল ওষুধ বের করে ক্ষতস্থানে ঢেলে দিল। বেজি অর্থাৎ নেউলের রক্তের উপাদান দিয়ে তৈরি এই ওষুধ অনেক সময় সাপের বিষ কাটাতে সাহায্য করে। তারপর মহিলার হাতের নাড়ি চেপে ধরে সে ব্যক্তিকে বলল, ইনি বাঁচবেন না মনে হয়। নারী একদম নেই, হাত পা সব ঠান্ডা। তবে কাতর কণ্ঠে ব্যক্তিটি বলল, माँ को बचाइए वैद्य जी, माँ को बचाइए। একটা শেষ চেষ্টা করে দেখতে পারি, যদি দায়িত্ব নিতে পারেন। কারণ ওটা কাজ না করলে সঙ্গে সঙ্গে মৃত্যু, আর কাজ করলে 5 মিনিটেই নারী ফিরে আসবে। কিছু হলে আমি দায়ী নই কিন্তু। आप अपना काम कीजिए वैद्य जी, जीना मरना तो उसके हाथ में है। প্রান্তিকবাবু তার ব্যাগ থেকে সেই ছোট্ট কাচের শিশিটি বের করে মাথায় ঠেকিয়ে একবার প্রণাম করলেন। মকরধ্বজ অর্থাৎ রাজগোখরুর বিষ দিয়ে তৈরি আয়ুর্বেদিক বিষ প্রতিষেধক। তিনি জানেন এই ওষুধ মারাত্মক। যাদের শরীরে বিষক্রিয়া নেই তাদের মকরধ্বজের ঘ্রাণেও মৃত্যু হতে পারে। তাই সবাইকে কিছুটা পিছিয়ে যেতে বলে।
রুমাল দিয়ে নিজের নাক মুখ বেঁধে অতি সন্তর্পণে তার মধ্যে সূঁচ ডুবিয়ে সেই সূঁচ মহিলার জিভে ফুটিয়ে দিলেন। নাড়ি চেপে ধরে ঘড়ি দেখতে থাকলেন। তার মুখ চোখে একটা হতাশ ভাব। 5 মিনিট কেটে গেল। প্রান্তিকবাবু হঠাৎ ব্যস্ত হয়ে পড়ে। মহিলার গলার কাছে ও কপালে বারবার হাত দিয়ে গায়ের উত্তাপ বোঝার চেষ্টা করলেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, অদ্ভুত ব্যাপার, ওষুধটা লেগে গেল, গায়ের উত্তাপ ফিরে আসছে, নাড়িও পাওয়া গেছে। এনার আর কিচ্ছু হবে না, তবে এখন 5-7 ঘন্টা উনি অচেতনই থাকবেন। জ্ঞান ফিরলে ওনাকে এখন কিছু খেতে দেবেন না, উনি খেতে চাইলেও না, যতক্ষণ না আমি বলি। একটা শেকড় দিচ্ছি, এটা 1 গ্লাস জলে ভিজিয়ে রেখে দিন। জ্ঞান ফিরলে চামচে করে এই জলই দেবেন বারবার। আমি সকালে আসবো। অন্ধকার পাহাড়ি রাস্তায় সাইকেল চালাতে চালাতে ঘটনার অনুরণন প্রান্তিকবাবুর অবচেতন মনে উঁকি দিচ্ছে বারবার। এর আগে তিনি কখনো মকরধ্বজের প্রয়োগ করেনি। এটাই প্রথম প্রয়োগ ছিল এবং প্রথম প্রয়োগেই সফল। হঠাৎ তার মনে হলো কেউ একজন তার পিছু নিয়েছে কি। সাইকেল দাঁড় করিয়ে একবার পিছন ফিরে তাকালেন। পকেট থেকে ছোট্ট টর্চটা বের করে জেলে ধরলেন। না, কেউ তো নেই। আবার সাইকেলের প্যাডেলে চাপ দিলেন, কিন্তু অন্যদিন কত পোকামাকড় ঝিঝি পোকার শব্দ কানে আসে তার, আজ সেটা নেই কেন? মুহূর্তে আবার নিজের আচরণে নিজেই হেসে ফেললেন। ভূত প্রেত তন্ত্রমন্ত্র বিশ্বাস করার পাত্র তিনি নন, অতএব এসব ভাবনা অবাস্তব। এভাবেই আরও মিনিট 10 পর প্রান্তিকবাবু এসে পৌঁছলেন তার ছোট্ট কাঠের বাড়িটির সামনে। সাইকেল থেকে নেমে যখন দরজার তালা খুলছেন তখন কালুয়া লেজ নাড়াতে নাড়াতে এসে হাজির। আজ ওর খাবার সময় বেরিয়ে গেছে। প্রত্যেক দিন রাতে কালুয়াকে 2টো করে রুটি দেন তিনি। মোটা সোটা মিশকালো এই কুকুরটিকে প্রান্তিকবাবু পুনর্জন্ম দিয়েছেন বলা যায়। বছরখানেক আগে পিঠের ঘায়ে মৃত প্রায় কালুয়াকে তিনি ওষুধ দিয়ে সারিয়েছিলেন, নামটাও তারই দেওয়া। প্রান্তিকবাবু দরজাটা খুললেই কালুয়া ভয়ঙ্করভাবে ঘেউ ঘেউ করে উঠল। তিনি পিছন ফিরে দেখলেন কালুয়া অন্ধকার চোখ লক্ষ্য করে ক্রমাগত ঘেউ ঘেউ করে যাচ্ছে, ঠিক যেন অজানা কারো অস্তিত্ব টের পেয়েছে সে। প্রান্তিকবাবু কালুয়ার মাথায় হাত বুলিয়ে বললেন, ইরে কালুয়া, আবার শিয়াল দেখেছিস মনে হয়? বস চুপ করে, হাত পা ধুয়ে তোকে খাবার দেব। কালুয়া একটু শান্ত হলো বটে, তবে গড়গড় করতেই থাকলো অন্ধকারের দিকে তাকিয়ে। হাত পা ধুয়ে নিজের খাবার ব্যবস্থা করে যখন তিনি কালুয়াকে রুটি দিতে বেরোলেন তখন দেখলেন কালুয়া কেমন যেন সিটিয়ে গিয়ে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। তিনি কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, এই রে, একটু আগে তো ঘেউ ঘেউ করে গোটা পাহাড় মাথায় তুলেছিলি, কি হলো আবার? কালুয়া কেবল কুই কুই করে একটা আওয়াজ করল। রুটিগুলোকে টেনে নিয়ে তার মাথার উপর রেখে শুয়ে পড়ল, খেল না। প্রান্তিকবাবু বুঝলেন না কালুয়া হঠাৎ ভয় পেল কিসে। তিনি দরজা বন্ধ করে ভেতরে এসে খেতে বসলেন। খেতে খেতে টের পেলেন কালুয়া আরও 2বার কেঁদে উঠল। খাওয়া শেষ করে প্রান্তিকবাবু ভাবলেন কালুয়াকে তার তৈরি একটি স্নায়ুর বড়ি দেবেন। মুন্ডু কাপড় নেই, অশ্বগন্ধা, যষ্টি মধু দিয়ে তিনি এটা বানিয়েছেন। নিজে খেয়েও দেখেছেন। স্নায়বিক উত্তেজনা, ভয়, অবসাদে চমৎকার কাজ দেয় এই বড়ি। নিজেই ওর ওষুধের বাক্স খুলে বড়ির কৌটো বের করতে যাবেন, এমন সময় দরজায় দ্রুত ঘন ঘন ধাক্কা পড়ল। কেউ একজন তার বিশাল হাতের পাঞ্জা দরজায় বারবার বসাচ্ছেন। প্রান্তিকবাবু একটু থতমত খেয়ে জিজ্ঞেস করলেন, কে? আবার ধরাম ধরাম করে ধাক্কা। উত্তর নেই। এবার প্রান্তিকবাবু একটু বিরক্ত হয়ে বললেন, কে বাইরে? এবার উত্তর এলো কর্কশ বেদনার্ত গলায়, ধমকের সুরে, ডাক্তার, এই ডাক্তার, দরজা খোলো। কি যন্ত্রণা, দরজা খোলো ডাক্তার। প্রান্তিকবাবু বিস্মৃত হলেন। কয়েক মুহূর্ত চুপ থেকে জোরে ডাকলেন, কালুয়া, কালুয়া। কালুয়া প্রত্যুত্তরে কেবল কুই কুই করে উঠল, যেন উঠে দাঁড়ানোর শক্তিও তার নেই। দরজায় ধাক্কা পড়ল। প্রান্তিকবাবু এবার এগিয়ে গিয়ে দরজা খুললেন এবং স্তম্ভিত হয়ে গেলেন। অস্বাভাবিক লম্বা এক ব্যক্তি কপাল চেপে দাঁড়িয়ে আছে। ব্যক্তির বয়স আন্দাজ 40-40 হবে। ঢেউ খেলানো চুল কাঁধ অব্দি নেমে এসেছে। পুরনো ঢোলা মলিন পোশাক, বিশাল তার হাতের তালু, কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে সারা মুখে, টপ টপ করে পড়ে যাচ্ছে মাটিতে। সে লোককে দেখেই কালুয়া ভয়ে কুণ্ডলি পাকিয়ে সিটিয়ে আছে।
লোকটি প্রান্তিকবাবুকে প্রায় ঠেলে মাথা নিচু করে বাড়ির ভেতরে ঢুকল। প্রান্তিকবাবুর এবার একটু ভয় হলো। কত লম্বা হবে লোকটা? 7 ফুট। আগে তো কখনো একে দেখেননি। লোকটা ভীষণ কষ্টের সাথে বলল, ডাক্তার, ডাক্তার আমাকে বাঁচাও ডাক্তার, বন্ধ করো এই রক্তপাত, এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। প্রান্তিকবাবু তার ওষুধের বাক্স নিয়ে এসে খুলতে খুলতে বললেন, আমি ডাক্তার নই, কিন্তু আমি কবিরাজ, সেটা জানেন তো? ডাক্তার, তুমি সাপে কামড়ানো মানুষকে ভালো করেছো, আমি দেখেছি। আমারও তো সেই সাপ। কি বললেন? না, কিছু না, তুমি আমার চিকিৎসা করো। লোকটি তার কপাল থেকে হাত সরাতে প্রান্তিকবাবু এবার চমকে উঠলেন। এ কি, কপালে এত গভীর ক্ষত হলো কি করে আপনার? রক্তপাত তখন আরও বেড়ে গেছে। প্রান্তিকবাবু তুলো দিয়ে তার কপালের রক্ত মুছলেন, তারপর ওষুধ মেশানো গজ ক্ষতস্থানে দিয়ে তার উপর আর একটা কি ওষুধ ঢেলে দিলেন। একটি শেকড় থেঁতো করে গরম জলে গুলে ছেঁকে সেই জল লোকটিকে খাইয়ে দিলেন। একটা সূচ একটু গরম করে একটা ঘন মলমে চুবিয়ে সেটা তার পায়ের পাতায় ফুটিয়ে দিলেন। মিনিট 5 ছটফট করার পর লোকটা একটু শান্ত হলো। তার কপালের রক্তপাতও বন্ধ হলো। আরও মিনিট 5 চুপচাপ চোখ বুজে থাকার পর লোকটি বলল, ধন্যবাদ ডাক্তার, ধন্যবাদ। অনেক দিন পর এ আরাম পেলাম। ও কি অসহ্য ব্যথা ছিল, আর এই বিশ্রী অভিশপ্ত রক্তপাত, রক্তের এই বিশ্রী গন্ধ, অসহ্য লাগছিল। ধন্যবাদ ডাক্তার, ধন্যবাদ। প্রান্তিকবাবু বললেন, আপনার কপালের এই ক্ষত সাধারণ বলে তো মনে হচ্ছে না। আমি আপনাকে খাবার আর লাগানোর ওষুধ দিয়ে দিচ্ছি, আপনি 4 দিন খান। যদি বোঝেন সেরে যাচ্ছে তাহলে ঠিক আছে, না হলে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে চলে যাবেন। ব্যথা লাঘব হওয়ায় ব্যক্তিটি উঠে বসলেন। আমার কেউ নেই ডাক্তার, সব কিছু শেষ হয়ে গেছে আমার। এসব ওষুধ ফষুধ লাগানো খাওয়া আমি পারবো না। তুমি সব কিছুর দায়িত্ব নাও, যা করা তুমি করো ডাক্তার। সে কি, আমার পক্ষে এটা অসম্ভব। আমি আয়ুর্বেদিক ডাক্তার, আর এটা নার্সিং হোম নয়। আমার কাছে সেরকম কোনো পরিকাঠামোই নেই। ব্যক্তিটি বিচলিত হয়ে পড়লেন। নেই তো ব্যবস্থা করো ডাক্তার, তোমাকে আমায় সম্পূর্ণ সারিয়ে তুলতে হবে। আমি তো বললাম আমার 3 কুলে কেউ নেই, বড় যন্ত্রণা হয়, সারা গা দাও দাও করে জ্বালা করে আমার। তুমি বড় ডাক্তার, আমি অনেক দিন ধরে তোমার পিছু নিয়ে দেখেছি তোমার কেরামতি। প্রান্তিকবাবু বিরক্তির সুরে বললেন, আপনি আচ্ছা মাথামোটা লোক তো। বলছি আমি কবিরাজ, আমার রোগী ভর্তি করার ব্যবস্থা নেই। বললাম তো, সব জোগাড় করো, কি লাগবে বলো। বলেই ব্যক্তিটি তার ঢোলা প্যান্টের পকেটে হাত ঢোকাল। পকেটে কিছু আছে বলে তো মনে হচ্ছিল না, কিন্তু আশ্চর্যের ব্যাপার, সে পকেট থেকে বেরিয়ে এলো একটি অদ্ভুত গয়না, যেটাকে ঠিক গয়না বলা যায় না। এই ধরনের গয়না প্রান্তিকবাবু আগে কখনো দেখেননি, কেবল ছবিতেই দেখেছেন 2-1 বার। দেখতে অনেকটা মেয়েদের চুড়ির মতো কবজি দেওয়া, যেটা মাঝ বরাবর দরজার মতো খুলে যায়। আয়তনে চুড়ের থেকে 4 গুণ বড়। তার ব্যাস দেখে মনে হচ্ছে এই জিনিস কোনো মেয়ের হাতের গয়না নয়। গয়না মাটিতে রেখে ব্যক্তিটি বলল, আমার কাছে টাকা নেই ডাক্তার, এই এটা আছে, এটা রাখো, আর এখানেই আমার চিকিৎসার ব্যবস্থা করো। এমন আরও আছে, কম হলে বলবে। প্রান্তিকবাবু চমকে উঠলেন। তো খাঁটি সোনার জিনিস, এই একটাতেই প্রায় 500 গ্রাম সোনা হবে। এটা লোকটা পেল কোথায়? তারপর আবার আরও আছে বলছে। তার এক আর্কিওলজিস্ট বন্ধুর সুবাদে তিনি পুরনো যুগের জিনিসপত্র সম্বন্ধে কিছুটা হলেও অবগত। পুরনো যুগের জিনিসপত্রের বেশ কিছু ছবিও দেখেছেন। এই জিনিস প্রাচীনকালে রাজা মহারাজারা যুদ্ধের সময় হাতে পড়তেন। এ নিশ্চয়ই কোনো মিউজিয়াম থেকে চুরি করেছে। সর্বনাশ! এই ভীমকায় চেহারার ডাকাতের সাথে তিনি একা কি করবেন? নিশ্চয়ই পুলিশের হাতে আহত হয়ে পালিয়েছে। প্রান্তিকবাবু নিজেকে যতটা সম্ভব শক্ত করে বললেন, আমাকে আপনি ক্ষমা করুন, আর এসব নিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তাতে কোনো লাভ হবে না ডাক্তার। ব্যক্তিটির চোখ দপ করে চলে উঠল।
তার কপালের রাজদণ্ড রগরগে হয়ে দৃশ্যায়মান হল। সমস্ত শরীর থেকে আগুনের মতো তাপ বেরোতে লাগল। প্রান্তিকবাবু বুঝতে পারলেন এই ভীমকায় রাক্ষসী ব্যক্তির সাথে তর্কে আর গায়ের জোরে তিনি পারবেন না। তাই একটু নরম হয়ে বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার খিদে পেয়েছে, কিছু খাবেন? ব্যক্তিটি হঠাৎ নরম হয়ে বলল, আমার বড় খিদে পেয়েছে ডাক্তার, ব্যথার চোটে খিদে টের পাইনি। দাও দাও, খেতে দাও, আমাকে দাও। প্রান্তিকবাবু গরম দুধ কর্নফ্লেক্স এনে দিল। ব্যক্তিটি চামচ রেখে বাটি সমেত এক চুমুকে সমস্তটাই খেয়ে ফেলল। তারপর বলল, একটু একটু শোবো ডাক্তার, একটু শোবো। বড় ঘুম পাচ্ছে আমার, বড় বড় আরাম লাগছে। 5 মিনিটের মধ্যেই বিকট নাসিকা গর্জন করে ঘুমিয়ে পড়ল। প্রান্তিকবাবু চুপিসারে বাড়ির বাইরে বেরিয়ে তড়িঘড়ি তার আর্কিওলজিস্ট বন্ধুকে ফোন করে সমস্তটাই বলল। বন্ধু সবটা শুনে বলল, নিঃসন্দেহে কোনো মন্দির টন্দির বা মিউজিয়াম থেকে ঝেপেছে, বুঝলি তো। এক্ষুনি তোকে পুলিশ ডাকতে হবে, কিন্তু ওখানে পুলিশ তো পৌঁছতে সময় লাগবে। ততক্ষণ তুই ওকে নিয়ে করবিটা কি? হ্যাঁ, আর বর্ণনা শুনে তো ওই বুন্দেলখণ্ডের ডাকাত বলে মনে হচ্ছে। প্রান্তিকবাবু বললেন, আমি ওর দুধ কর্নফ্লেক্সের সাথে কিছুটা আফিম মিশিয়ে দিয়েছিলাম, বুঝলি, তাই ও এখন ঘুমোবে। আমি এক্ষুনি পুলিশকে ফোনটা করি। কথা শেষ করেই প্রান্তিকবাবু পুলিশকে ফোন করে সব কিছু বললেন। পুলিশ ইনচার্জ ভগবত যোশী জানালো তার কাছাকাছির মধ্যেই আছে, যতক্ষণ না তারা পৌঁছয় সেই ব্যক্তিকে যেন আটকে রাখা হয়। ফোন রেখে প্রান্তিকবাবু দরজা দিয়ে উঁকি দিয়ে একবার দেখতেই আঁতকে উঠলেন। তার চক্ষু স্থির। তার 12 ফুট বাই 15 ফুট ঘরে এটা কে শুয়ে আছে? ওর মাথা ঠেকেছে কাঠের দেওয়ালের এক প্রান্তে, আর পা ঠেকেছে আর এক প্রান্তে। কোনো মানুষ কখনো 12 ফুট লম্বা হতে পারে? প্রান্তিকবাবু বুঝতে পারলেন তার হাঁটু দুটো কাঁপছে, তিনি দাঁড়িয়ে থাকতে পারছেন না। তিনি লক্ষ্য করলেন ব্যক্তির কপাল থেকে আবার রক্তপাত শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ছটফট করতে করতে ব্যক্তিটি উঠে বসলেন। কপাল থেকে খুলে বেরিয়ে এলো তুলো এবং গজ। আবার সে হাতের তালু দিয়ে চেপে ধরল তার কপাল। ও ডাক্তার, আবার সেই ব্যথা, আবার রক্ত, সারা গা দাও দাও করে চলছে আমার। ডাক্তার ডাক্তার, একটু সর্ষের তেল আছে? সর্ষের তেল আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, সর্ষের তেল আছে। প্রান্তিকবাবু তার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে ভেতরে ঢুকে সর্ষের তেলের বোতল ব্যক্তির হাতে এনে দিল। ব্যক্তিটি সঙ্গে সঙ্গে সর্ষের তেলের বোতল খুলে সারা গায়ে ঢালতে লাগলো সেই তেল। যন্ত্রণায় আবার ছটফট করতে করতে বলে উঠলেন, না না না, অভিশাপ, এ অভিশাপের থেকে মুক্তি নেই, মুক্তি নেই। ও কি নিদারুণ যন্ত্রণা! ভুল করেছিলাম আমি। এ কোনো ডাক্তার কবিরাজের সাধ্যের বিষয় নয়, এ আমার অদৃষ্ট কর্মফল। উফ, কি তীব্র ব্যথা! বলতে বলতে ব্যক্তিটি প্রায় কোমর অবধি ঝুঁকে দরজা দিয়ে বেরিয়ে গেল। প্রান্তিকবাবু ধপ করে মাটিতে বসে পড়লেন। ব্যক্তিটি অন্ধকারে মিলিয়ে যাওয়ার সাথে সাথেই হঠাৎ যেন প্রাণ ফিরে পেল কালু। সে কয়েক পা এগিয়ে গিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে উঠল। ঠিক তখনই পুলিশের জিপ এসে দাঁড়ালো প্রান্তিকবাবুর বাড়ির সামনে। 2 জন কনস্টেবল এবং অফিসার ইনচার্জ হন্তদন্ত হয়ে প্রান্তিকবাবুর বাড়িতে ঢুকতে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। দেখলেন কাঠের মেঝে তেলে ঝপঝপ করছে, তার সঙ্গে মিশে আছে ছোপ ছোপ রক্ত। মেঝেতে যে পায়ের ছোপগুলো দেখা যাচ্ছে সেগুলো কম করে 15 নম্বরের পা হবে। অফিসার ইনচার্জ ভগবত যোশী দেখলেন মেঝেতে পাথরের মতো বসে আছেন প্রান্তিকবাবু। তিনি প্রান্তিকবাবুকে জিজ্ঞেস করলেন, आप ठीक है वैद जी? वो डाकू किधर है? ये खून और तेल कहां से आया? और ये इतना बड़ा फुटप्रिंट? প্রান্তিকবাবু ভগবত যোশীর কথার কোনো উত্তর না দিয়ে শুধু অপলক দৃষ্টিতে বিড়বিড় করলেন, অশ্বত্থমা অমর, 12 ফুট লম্বা, কৃষ্ণের অভিশাপ, মণি হারানো কপালে গভীর ক্ষত, সব সময় যন্ত্রণায় ছটফট করে, সারা গায়ে বিভৎস জ্বালা। স্নানের সময় সর্ষের তেল ছিটিয়ে দিতে হয় তার নামে। তার শান্তি নেই, মুক্তি নেই, মৃত্যু নেই। সে এখনো ঘুরে বেড়ায় দস্তুর মতো,
অশ্বত্থমা অমর। একজন কনস্টেবল বলল, साहब जी ये बंगाली वैद सठिया गया है, चलिए। অগত্যা ভগবত যোশী ওখান থেকে জিপ নিয়ে বেরিয়ে গেলেন। কালুয়া এসে প্রান্তিকবাবুর গালে তার ঠান্ডা জিপ ঠেকাতে তিনি ধপ করে পড়ে সংজ্ঞা হারালেন। শুনছিলেন লেখক অভিষেক দুবের কলমে অমর অভিশাপ, সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা, পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ, এডিটিংয়ে সায়র ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।